কিন্তু যারা আইনটা প্রয়োগ করবেন, যে যে সমাজের যারা আইন প্রয়োগের দায়িত্বে রয়েছেন, তারা বোধহয় সেই দায়িত্বটা আগের থেকে কোনো রকম একটুও বোধহয় মানসিকতার কোনো পরিবর্তন বোধহয় হয়নি। আমার মনে হয় যে এই আন্দোলন এই মুহূর্তে সাধারণ ঘরের নারীরা যেভাবে বিষয়টি দেখছেন, মফস্বলের নারীদের সঙ্গে, গ্রামের নারীদের সঙ্গে আমার যেরকম ভাবে কথা হয়েছে, তারা একদমই মনে করেন না যে দলীয় রাজনীতির পক্ষে থাকা কোনো মানুষ তাদেরকে তাদের মতন সমাজ উপহার দিতে পারবে। তো তার থেকে কি আপনার কি মনে হয় যে আজকে শুধু ওই ঘটনার সঙ্গে সবাই রিলেট করেছেন নিজেকে, প্রত্যেকে, যে অত লক্ষ লক্ষ মানুষ মহিলারা তারা কি রিলেট করেছেন? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন যে আরজি করের তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ডের পরে গত 14ই আগস্ট মহিলারা একটি ঐতিহাসিক প্রতিবাদ আন্দোলন করেছিলেন। শুধু কলকাতা বা এই রাজ্য নয়, রাজ্য দেশ এর সীমানা পেরিয়ে গিয়ে সেই আন্দোলন ছড়িয়ে যায় গোটা বিশ্বে, যেখানে রাত দখল করার লড়াইয়ে নেমেছিলেন সমস্ত নানা বয়সের মহিলারা, এমনকি অনেক অশক্ত বৃদ্ধাকেও আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিতে। এই আন্দোলনের যারা উদ্যোক্তা ছিলেন তাদের একজন হচ্ছেন রিমঝিম সিনহা। রিমঝিম আজকে আমাদের এই চ্যানেলের অতিথি। রিমঝিম, প্রথমেই আপনাকে আমাদের দর্শকের সবার পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাই। আমি প্রথমেই আপনার কাছে যে সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে জানতে চাইব, আপনি নিজেই বলবেন যে আন্দোলনটা সব থেকে বড় এখন একটা প্রশ্নচিহ্ন সবার মনে এসে দাঁড়িয়েছে যে আন্দোলনটার ভবিষ্যৎ কি। বিশেষ করে এই আন্দোলনটা এখন একটি রাজনৈতিক দলের বেশ তাদের কবজায় চলে গেছে বলে অনেকে মনে করছেন, অনেকে বিরক্ত হচ্ছেন যে এর মধ্যে নবান্ন অভিযানের নাম করে একটি ছাত্র সমাজ বলে একটি সংগঠন চলে এসছে, তাদের পেছনে রাজনৈতিক দল, এবং তার পরবর্তীকালে বাংলা বন্ধ এবং আরও অনেক রাজনৈতিক কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তো সেদিনকে যারা রাস্তায় নেমেছিলেন, আমি তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, সেদিনও কথা হয়েছে, তারা মূলত চেয়েছিলেন যে একটি রাজনৈতিক এবং একটি মহিলাদের সুরক্ষার দাবি এবং এই আরজি করের এই তরুণী চিকিৎসকের যে নৃশংস হত্যা তার বিচার, উই ওয়ান্ট জাস্টিস বলে তারা রাস্তায় নেমেছিলেন। সেই বিচারের কিন্তু আমরা সেখানে যেদিন 14 তারিখ রাতে আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় প্রায় সেই একই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি আমরা। বিচারের বোধহয় কিছুই এমন কিছু আমরা দেখিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও। তো আমার প্রথম যেটা আপনার কাছে জানার সেটা হচ্ছে যে এরকম একটা আন্দোলন শুরুর কথা আপনারা যখন ভাবলেন, তখন আপনাদের মনের মধ্যে কি ভাবনা কাজ করছিল? প্রথম যে ভাবনাটি কাজ করছিল সেটি হচ্ছে ভিকটিম ব্লেমিং এর। কারণ যে কোনো ঘটনা ঘটলেই আমরা দেখেছি যে যার সঙ্গে ঘটনাটি ঘটছে তার উপরে অনেকভাবেই দোষ চাপানোর চেষ্টা করা হয়, বারে বারে এটা খুঁজে বের করার চেষ্টা করা হয় যে আসলে উনি কি পরিধান করেছিলেন, ওনার চুলের ছাঁট কিরকম ছিল, উনি কোন সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন, বা কোন জায়গায় কাজ করতে যাচ্ছিলেন ইত্যাদি। আরজি করের ঘটনাটির ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি যে প্রিন্সিপাল এই ধরনের একটি মন্তব্য করেছিলেন যে একদম একদম সেমিনার রুমে অত রাত্রেবেলায় উনি কি করছিলেন। এবং সেখান থেকেই আমার মনে হয় যে বহু বছর ধরে আমরা একটার পর একটা কেস আসতে দেখছি, তার জাস্টিস কোথাও ডিলেড হচ্ছে, কোথাও এমন ভাবেই খবর থেকে বিষয়টি সরে যাচ্ছে বা মিডিয়া থেকে বিষয়টি সরে যাচ্ছে যে সেটি নিয়ে আর আলোচনা হচ্ছে না। কিন্তু আমরা মননের কোনো বদল দেখতে পাচ্ছি। তো শুরুর বিষয়টা কোথাও যদি ধরা হয় তাহলে আমার মনে হয় যে জমে থাকা ক্ষোভ এবং জমে থাকা যে রাগ মহিলাদের মধ্যে রয়েছিল, একটার পর একটা কেস ঘটা কিন্তু সেরকম কোনো সুরাহা সমাজ এর মধ্যে না দেখতে পাওয়ার ক্ষেত্রে, সেইটা মাথায় রেখে ওনারা কোথাও একজোট হওয়ার সিদ্ধান্তে পা মিলিয়েছে। এবং এমন প্রচুর মহিলা বাইরে এসেছেন যারা কোনোদিনও কোনো প্রোটেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বাইরে এসে হয়তো তাদের মনের কথাগুলো তারা বলেননি, কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা নিজেদের মতন করে নিজেদের ভাষ্যে তাদের আন্দোলনের সপক্ষে বক্তব্য রেখেছেন এবং কাঠামোগত বদলের সপক্ষে বক্তব্য রেখেছেন। তারা সবাই
এটা মনে করছেন যে মনন বদলানো অত্যন্ত জরুরি। তো আমার মনে হয় সূত্রপাত হিসেবে রাগ এবং ক্ষোভের যে আউটবার্স্ট হয়েছে সেই আউটবার্স্টটিকে আমাদের কোথাও ভ্যালিডেশন দেওয়া জরুরি। আপনাদের মধ্যে যখন এই ভাবনাটা এলো, তখন কি আপনারা প্রথমে এইটা ভেবেছিলেন যে এত বড় একটা একটা মানে একটা ঐতিহাসিক চেহারা নেবে? শুধু কলকাতা শহরে নয়, কলকাতার থেকে গণ্ডিটা ছড়িয়ে যাবে গোটা রাজ্যে বা গোটা দেশে এবং বিদেশে, এটা কি আপনারা প্রথমে ভেবেছিলেন? একদমই প্রত্যাশিত ছিল না। আমরা ভেবেছিলাম যে হয়তো যে যেহেতু কেসটি একদিন আগে ঘটেছে সেই কারণে মানুষ ক্ষোভের মধ্যে রয়েছেন, তারা বারে বারেই বিচার চাইছেন, সুবিচার চাইছেন, কেসটির বিষয়ে বারে বারে জানতে চাইছেন। সেটা পুলিশের কাছ থেকে তারা প্রত্যাশা করছেন বা মিডিয়ার কাছ থেকে তারা প্রত্যাশা করছেন যে এই কেসটি নিয়ে কি ধরনের বিচার প্রক্রিয়া নেওয়া হচ্ছে তার সম্বন্ধে ঠিক মতন ইনফরমেশন আমাদের কাছে আসুক। আহ, কিন্তু আহ, এটা মনে হয়নি যে এত বেশি সাড়া পড়বে। কোথাও এই সাড়া পড়েছে বলে মনে হচ্ছে যে আহ, সাধারণ ঘরের নারীদের এই মুহূর্তে মনে হয় যে সত্যি এনাফ ইজ এনাফ, এরকম জায়গায় আমরা পৌঁছে গেছি যে আমরা বহু কেস দেখে ফেলেছি, বহু চান্স দিয়ে ফেলেছি, বহু সুযোগ দিয়ে ফেলেছি, কিন্তু এখন হয়তো নিজের কথা নিজে এসে মানে রাস্তায় দাঁড়িয়ে বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আমাদের কাছে। আহ, এবং 2019 সালেও প্রিয়াঙ্কা রেড্ডির যে ঘটনাটি ঘটেছিল, হায়দ্রাবাদের যে কেসটি ঘটেছিল, সেই সময়ও এই একই ধরনের একটি কল আমরা বন্ধুরা মিলে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাতে 70 থেকে 100 জন মানুষ পার্টিসিপেট করেছিলেন, তারা এসেছিলেন, আমরা একটি র্যালিও করতে পেরেছিলাম, সেখানেও আমরা রিক্লেম দ্য নাইটের কলই দিয়েছিলাম, কারণ বারে বারে রাতের বিষয়টিকে তো ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে বানিয়ে দেওয়া হয়, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কোথাও কথা বলা দরকারি বলে মনে হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে এই কেসের প্রেক্ষিতে হয়তো তার থেকে বেশি মানুষজন রাস্তায় আসবেন, কিন্তু এত সুন্দর সাড়া পাবো, এটি এইভাবে একটি বড় আন্দোলনের রূপ নেবে, এটা দেখতে পাওয়া, তার উইটনেস হওয়া আমার মনে হয় মানে জীবনের একটি বড় বিষয় আর কি আমাদের সবার জন্য। তো তার থেকে কি আপনার কি মনে হয় যে আজকে শুধু ওই ঘটনার সঙ্গে সবাই রিলেট করেছেন নিজেকে, প্রত্যেকে, যে অত লক্ষ লক্ষ মানুষ, মহিলারা, তারা কি রিলেট করেছেন? একেবারে আমার মনে হয় যে এই ক্ষোভ বা এই রাগের বিষয়টি শুধুমাত্র আরজি করের ঘটনাটিকে নিয়েই তৈরি হয়েছে এরকম নয়। ঠিক। আমার এটাও মনে হয় যে পরিবারের মধ্যেও বহু এমন ঘটনা ঘটে, বা ঠিক। আমাদের খুব ক্লোজ সার্কিটের মধ্যেও এমন বহু ঘটনা ঘটে, আমাদের পারিবারিক সম্পর্কের মধ্যে ঘটতে পারে, আমাদের প্রেমের সম্পর্কের মধ্যে ঘটতে পারে, যেই বিষয়গুলিকে নিয়ে কথাবার্তা বলা বা সেই বিষয়গুলির এমনকি যে দাম্পত্য ফ্রিকুয়েন্সি সম্পর্কের বারে মধ্যেও, বারে, দাম্পত্য সম্পর্কের মধ্যে হতে পারে। একদম, একদমই। এবং ম্যারিটাল রেপ যেভাবে এখনো এমন পর্যায়ে রয়েছে যেটি আইনিভাবে স্বীকৃতি পাচ্ছে না, এই ধরনের জিনিসগুলো সারা জীবন ধরেই মহিলাদেরকে একভাবে ফেস করতে করতে যেতে হয়েছে। যেটা আপনি বলছেন যে সত্যি, আমিও আমার জীবনে এমন কোনো মহিলার সঙ্গে আমার পরিচয় হয়নি যিনি তার জীবনে এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি। তো আহ এটা খুব আনফরচুনেট ঠিকই, কিন্তু এটাও একটি জায়গা যেখান থেকে এই ক্ষোভ এবং এই রাগটি উঠে আসছে। এবং আমার মনে হচ্ছে যে আহ শুধুমাত্র একটি ঘটনার জাস্টিস কিভাবে হচ্ছে বা সেটির শাস্তি প্রক্রিয়া আমরা কিভাবে দেখতে পাচ্ছি, সমাজের মধ্যে সেটি কি ধরনের মেসেজ নিয়ে আসছে, সেটার উপরেই নির্ভর করে আমরা আসলে গোটা মননকে বদলের দিকে নিয়ে যেতে পারছি না। আমরা বারে বারে দেখেছি বহু কেসের পরিণতি আমরা দেখেছি, কিন্তু সেই শুধুমাত্র সেই পরিণতি বা শুধুমাত্র আইনি পদক্ষেপ বা শুধুমাত্র বিচার বিভাগীয় তদন্ত বা প্রক্রিয়া দিয়েই বিষয়টা বদলের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই স্পষ্ট। আপনি ঠিকই বলেছেন। ধরুন নির্ভয়া কাণ্ডের পরে আমরা যারা সংবাদ জগতে থেকেছি, আমরা দেখেছি যে নির্ভয়া কাণ্ডের পরে সমস্ত দেশে একটা ঠিক এরকমই, হয়তো এতটা নয় কিন্তু হয়েছিল। এবং তারপরে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, আইনের বদল হয়, নতুন আইন আসে, নির্ভয়া ফান্ড তৈরি হয় সরকারের, যে ফান্ড এখনো আছে, যদিও সেটার অনেক টাকা আনইউটিলাইজড পড়ে আছে, এটাও আমরা দেখেছি। তো সেই রকম একটা কিন্তু করা আইনের ব্যবস্থা করা হয়, যে আইনটা যদি ঠিক ঠিক মতো পালন করা যায়, সে তার বিচার প্রক্রিয়াতে তাতে সাজা দেওয়া যায়। কিন্তু যারা আইনটা প্রয়োগ করবেন, যে
যে সমাজের যারা আইন প্রয়োগের দায়িত্বে রয়েছেন, তারা বোধহয় সেই দায়িত্বটা আগের থেকে কোনো রকম একটুও বোধহয় মানসিকতা কোনো পরিবর্তন বোধহয় হয়নি। এবং সেইটা আমরা আরজি করের তরুণী চিকিৎসকের ক্ষেত্রে কিন্তু সেটা ভীষণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কর্মস্থলে একটি তরুণী চিকিৎসক, তার কর্মস্থল যেখানে সব থেকে সেফ থাকার কথা তার, হ্যাঁ, সেই জায়গাটাতেই সে অসুরক্ষিত অবস্থায় তাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হলো। তো আমার সেই জন্যে মনে হয়েছে যে শুধু আমরা যদি এই যে আপনাদের যে বিচার চাই বা উই ওয়ান্ট জাস্টিস বা আপনাদের রাত দখলের লড়াইটা আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে কি আইনটাকে আরও কড়া করা বা আরও ইয়ে করা, এটাতেই যথেষ্ট না অন্য কোনো ভাবনা আপনাদের মধ্যে আছে? আমরা মনে করছি বিচার সবার আগে আমাদের, মানে সুবিচার পাওয়া আমাদের সর্বপ্রথম দাবি। নিশ্চয়ই সেটা যে কোনো কেসের ক্ষেত্রেই সত্যি। আমরা বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া বা সেই বিষয়গুলিকে নিয়ে ভরসা রাখার চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে যেহেতু এই মুহূর্তে কেসটি রয়েছে, তারা ঠিকভাবেই কেসটির অগ্রগতির দিকে নজর দেবেন। কিন্তু এটাও আমাদের বোঝা জরুরি যে ধরুন 2012 কেসের কথা যেহেতু আপনি তুলে আনলেন, নির্ভয়া ফান্ড দিয়ে উইমেন পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে নানান জায়গায়। সেগুলি শহর কলকাতায় বহু জায়গায় তৈরি হয়েছে ঠিকই, কিন্তু গ্রামের দিকে আমরা দেখলে, আরো কিছু জেলার দিকে দেখলে আমরা এখনো দেখবো সেখানে উইমেন পুলিশ স্টেশন তৈরি হয়নি। বা বিশাখা গাইডলাইন্স এর থেকে আইসিসির কথা তুলে আনা হয়েছিল, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির কথা তুলে আনা হয়েছিল, যেটিও কিছু ওয়ার্ক প্লেসে আছে, কিছু ক্যাম্পাসে রয়েছে, আবার কিছু ওয়ার্ক প্লেসে নেই এবং ক্যাম্পাস নেই। এটির দুটো দিক রয়েছে বলে আমার মনে হয়। একটি হচ্ছে যে ধরুন আমাদের আইনি প্রক্রিয়া যারা বানাচ্ছেন, যারা তৈরি করছেন এবং যারা সেটি ইমপ্লিমেন্ট করার পক্ষে দায়িত্বপ্রাপ্ত, তারা তো ঠিক সমাজ থেকে বাইরে কোনো মানুষ নন বা তারা কোনো সুপার হিউম্যান নন। যে সামাজিক শিক্ষা আমাদের ছোটবেলা থেকে দেওয়া হচ্ছে, স্কুলের থেকে শুরু করে পরিবারের মধ্যে থেকে শুরু করে যে ধরনের সামাজিক শিক্ষা আমরা পাচ্ছি, সেখানে লিঙ্গ সাম্যের কথা বা জেন্ডারের সেন্সিটিভলি জেন্ডারকে দেখার কথা আমাদের কথোপকথনের মধ্যে খুব একটা উঠে আসছে না এখনো অব্দি। আমরা চিরাচরিত ভাবেই বিষয়টি দেখছি আমাদের স্কুলের পাঠ্য বইয়ের মধ্যেও বা কোনো কোর্সের মধ্যেও, যেভাবে আমরা বিজ্ঞান চর্চা করি সেইভাবে আমাদের লিঙ্গ সাম্য নিয়ে চর্চা হয় না, সেইভাবে জেন্ডার নিয়ে চর্চা হয় না, যেই চর্চাগুলি খুবই দরকারি বলে মনে হচ্ছে। এবং আমরা যদি সত্যি মনন বদলানোর কথা বলি, তাহলে আমাদের কোথাও গিয়ে এটাও বুঝতে হবে যে যারা আইনি প্রক্রিয়ার এক্সিকিউশনের দায়িত্বে রয়েছেন তাদের মননও কোথাও বদলানো দরকার। শুধুমাত্র খাতায় কলমে বা ফিজিক্যালি কোনো জায়গায় উইমেন পুলিশ স্টেশন বানিয়ে দিলেই আসলে যে মহিলারা অত্যন্ত সেফ স্পেস পেয়ে যাবেন, সেইটা এত এত সহজে হয়ে যাবে না। কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে যেখানে মহিলা পুলিশ থানায় আমি গিয়ে খুবই রুড ব্যবহার পেয়েছি। এবং আমি বুঝতে পারছি যে যদি আমার মতন প্রিভিলেজড জায়গা থেকে আসা একজন মহিলা রুড ব্যবহার পাচ্ছেন, তাহলে শ্রমজীবী একজন মহিলা যদি নিজের সাথে ঘটা কোনো ঘটনা নিয়ে কথা বলতে যান, তাহলে তার সাথে হয়তো আরো খারাপ ব্যবহার করা হচ্ছে। এবং অনেক থানাতেই সেটা আসলে শ্রমজীবী শ্রেণীর মানুষদের সঙ্গে খুবই বাজেভাবে ব্যবহার করা হয়, এবং সেটা নিজ চোখেও দেখেছি, বাকিদের থেকেও শুনেছি। তো সেটা ছাড়াও ধরুন আইসিসির যে বিষয়, সেটি নিরপেক্ষ নয়। বহু জায়গায় আইসিসি নিয়ে এই কমপ্লেন্ট রয়েছে যে অথরিটির মানুষজন সেখানে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসেবে থাকেন, তারা নানান কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তাদের ইনস্টিটিউশনের সম্মানের কথা মাথায় রেখে নানান কেসকে একভাবে পার্শিয়ালি ডিল করার চেষ্টা করেন। সেই বিষয়গুলি কোথাও মাথায় রাখা জরুরি। এবং গোটা বিষয়টাই আমাদের মননের উপর দিয়ে যেহেতু যাচ্ছে, তাই সেটা সবার আগে হয়তো আমাদের নজরে আনা উচিত যে আমরা মননের বদল কিভাবে করতে পারবো। তাছাড়া মনে হয় যে আমাদের যে কর্মক্ষেত্রগুলি সেগুলি খুবই পিতৃতান্ত্রিক পার্সপেক্টিভে বানানো, মানে যে চোখে সেই কর্মক্ষেত্রগুলি বানানো হয়েছে। আমরা 2024-এ এসে হয়তো সত্যি এখন এটা মনে করি না যে মহিলারা বাইরে কাজ করতে যেতে পারবেন না বা তারা পড়াশোনা করে তাদের মতন করে জীবন নির্বাহ করতে পারবেন না। কিন্তু যে কর্মক্ষেত্রগুলি বানানো, সেইখানে মহিলাদের থেকে এটা এক্সপেক্ট করা হয় যে তারা এসে তাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন।
কিন্তু তাদেরকে মাথায় রেখে কোনো ইনক্লুসিভ পরিবেশ আমরা তৈরি করি না। আমরা কোনো কর্মক্ষেত্রে এই মুহূর্তে ক্রেশের ব্যবস্থা করে উঠতে পারিনি, সেটা তো সংগঠিত ক্ষেত্রেই করে উঠতে পারিনি, হ্যাঁ, অসংগঠিত ঠিক। অসংগঠিত ক্ষেত্রে আরো মুশকিল সেটা। কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে যেরকম একজন কর্পোরেট কোম্পানিতে চাকরি করছেন একজন মহিলা, তার জন্য ক্রেশ যতটা ইম্পর্টেন্ট একটি বিষয়, ঠিক সেভাবেই গৃহশ্রমিক হিসেবে যিনি কাজ করছেন বা চা বাগানে মহিলা শ্রমিক হিসেবে যিনি কাজ নির্মাণ করছেন শ্রমিকদের ক্ষেত্রে বা বা ইটভাটা শ্রমিকদের ক্ষেত্রে মহিলাদের তো অবর্ণনীয় কষ্ট, তাদের তাদের উপর যে অত্যাচার করা হয়, যে সেটা একদমই তাই। ভাবা যায় না। সেটা আমি নিজে জানি, আমি কয়েকটা ঘটনা এরকম দেখেছি যে আমার পেশাগত জীবনে। আমি একটা জিনিস, একদমই তাই। এই যে একটা বিশাল ব্যাপার, এটা তো খুব বড় একটা ব্যাপার আপনি যেটা বললেন, এই মননের পরিবর্তন। এখন আমরা যদি ইমিডিয়েট, আমরা দেখুন এটা দীর্ঘমেয়াদী একটা একটা ভাবনা আপনাদের থাকবে, আর একটা খুব স্বল্প মেয়াদী যে ইমিডিয়েট কিছু আপনাদের দাবি দেওয়া আছে। তা আমি একটু দীর্ঘমেয়াদী ভাবনা থেকে একটু ইমিডিয়েট ভাবনাতে চলে আসি, যে এই মুহূর্তে আপনারা কি চাইছেন, এই মুহূর্তে আপনাদের দাবি দেওয়াগুলো দীর্ঘমেয়াদী, লং এই টার্ম। মুহূর্তে বলতে, হ্যাঁ এই মুহূর্তে বলতে সব থেকে বেশি করে যেটা দরকার বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আহ, আমাদের যে গণপরিবহন ব্যবস্থা, যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, সেইটা 24 ঘন্টা উপলব্ধ থাকার অত্যন্ত জরুরি রয়েছে, এবং সেটি যাতে সুরক্ষিতভাবে উপলব্ধ থাকে। কারণ আমরা মোটামুটি 9টা 10টা বেজে গেলেই আমরা বাড়ি ফেরার জন্য প্রাইভেট কোনো ধরনের ব্যবস্থা ছাড়া, প্রাইভেট কার হোক বা যাই হোক, সেটি ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন থাকে না। যার মধ্যে সুরক্ষার বিষয়টি আসলে নিজের হাতেই কোথাও থেকে যায়। সেটা সরকারকে দায়িত্ব নিয়ে সেই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করার দরকার রয়েছে বলে মনে হচ্ছে। আহ যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম, সেখানে দীর্ঘমেয়াদী কথা হয়তো উঠে আসবে আরো বেশি করে, যেহেতু আমরা কাঠামো বদলের কথা বলছি, কাঠামোগত বদলের কথা বলছি। কিন্তু যে ধরনের ম্যাটারনিটি লিভের কথা বলা হয়েছে, বা যেভাবে আমাদের আনঅর্গানাইজ সেক্টরে যারা যৌন নিগ্রহর শিকার হচ্ছেন, তাদের জন্য এমন কোনো বডি প্রস্তুতি নেই যেখানে গিয়ে তারা তাদের কমপ্লেন রেজিস্টার করতে পারে। তো আমাদের যখন মহিলা পুলিশ থানা আমরা বানানোর চেষ্টা করছি, বা আইসিসির মতন বডি আমরা বানানোর চেষ্টা করেছি, ইমিডিয়েট বেসিসে আমার তো মনে হয় যে সেখানে আমাদের মাথায় এটা রাখা উচিত যে আমরা নিরপেক্ষভাবে এই জায়গাগুলিতে তদন্ত প্রক্রিয়া কিভাবে নিয়ে যেতে পারবো তার দিকে অগ্রসর হওয়া, যেহেতু এই বডিগুলি অলরেডি বানানো রয়েছে। এবং আনঅর্গানাইজড সেক্টর, যে অসংগঠিত ক্ষেত্র, সেইখানে আইসিসির মতন কি বিষয়ে রাখা যেতে পারে, কিভাবে সেই বিষয়কে তুলে আনা যেতে পারে, যাতে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে, গৃহ শ্রমিক থেকে শুরু করে, চা বাগানের মহিলা শ্রমিক, সবাই সেই জায়গায় এসে নিজের সাথে ঘটা ঘটনাগুলির প্রতিকার চাইতে পারেন, রিড্রেসাল চাইতে পারেন, এসে সেগুলি জানাতে পারেন। সেই ধরনের প্রক্রিয়া কতটা উঠিয়ে আনা যেতে পারে, এগুলি নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করা উচিত। এবং আমরা বহু জায়গাতেই কিন্ডার গার্ডেন স্কুল দেখেছি যেখানে বাচ্চারা যান এবং একদম প্রাথমিক শিক্ষা, শিক্ষাঙ্গন হিসেবে সেটি পান নিজেদের জীবনে। তো তাহলে ক্রেশের ব্যবস্থাটাও মহিলারা যে জায়গায় কর্মরত সেই জায়গায় করার দিকে এগোনো যেতে পারে বলেই আমাদের ধারণা। মননের বদল নিশ্চয়ই স্কুল কারিকুলামের মধ্যে দিয়ে আসবে, কিন্তু কিছু ইমিডিয়েট স্টেপ সরকারি ভাবেও নেওয়া যেতে পারে। আপনারা এই আন্দোলনের মধ্যে প্রথম দিক থেকে যখন আপনাদের ভাবনা ছিল, পরে যেটা আরও সাকসেসফুলি 14ই আগস্ট রাতে আমরা দেখলাম, তারপরে কি কখনো আপনারা এরকম ভেবেছেন যে এই আন্দোলনের মধ্যে সব রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন, বিশেষ করে মহিলা প্রতিনিধিদের, তাদের কি ডাকবেন, বা তাদের কোনো রকম সহযোগিতা কি আপনারা চাইবেন, বা তাদের কি নিয়ে আন্দোলনে নামবেন, এরকম কিছু আপনাদের ভাবনার মধ্যে ছিল? দেখুন, আমরা সবসময় চেয়েছি যে দলীয় পতাকা বা দলীয় রাজনীতির, যেটি সংসদীয় দলীয় রাজনীতির যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিত থেকেই আন্দোলনকে আমরা বিচ্ছিন্ন করতেই চেয়েছি। বিচ্ছিন্ন করতে চেয়েছি এই কারণে বলছি, কারণ বারে বারে দলীয় রাজনীতির গোটা বাইনারির মধ্যে যতবার যে কোনো আন্দোলন পড়েছে বা সাধারণ মানুষের অধিকারের দাবি এসে পড়েছে, সেটি খুবই সংসদীয় রাজনীতি এবং ভোটের রাজনীতির জায়গায় গিয়ে পর্যবসিত হয়েছে। এবং সেটি সবসময় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোন পার্টির কাছে কতটা ভোট আসবে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, এবং আসল কথাগুলি, খুব কম্প্রিহেন্সিভ কথাগুলি উঠে আসেনি।
সেই জন্য এই এই আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে যারা যোগাযোগ করেছেন, যারা নিজেদের জায়গায় স্থানীয়ভাবে সেগুলিকে সংগঠিত করেছেন, তাদের সবার সঙ্গেই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ঠিক 14 তারিখ এবং তার আগের থেকেও। এবং আমরা চাইছি যে শুধুমাত্র শহরের মহিলাদের দাবিগুলি নয়, মফস্বলের মহিলাদের দাবিগুলিও উঠে আসুক, গ্রামের মহিলাদের দাবিগুলিও উঠে আসুক। কারণ আজ 2024-এ দাঁড়িয়ে আমরা এটা মনে করতে পারি না যে শুধুমাত্র শহুরে মহিলারা যে বিষয়গুলি চাইছেন এবং কলকাতা শহর কেন্দ্রিক কোনো আন্দোলন গড়ে উঠুক, সেইটা আমরা কেউই চাইছি না। এবং আমরা সত্যিই চেষ্টা করছি যে আমাদের সবার দাবিগুলি একটি জায়গায় এনে আমরা যদি আগামী দিনে এরকম একটি লম্বা ডিমান্ড তৈরি করতে পারি, যেখান থেকে সেগুলি নিয়ে পরবর্তীকালে সরকারের কাছে বা আইনি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যদি অগ্রসর হওয়ার কথা ভাবি, সেই বিষয়ে এই মুহূর্তে দাবিগুলিকে সম্মিলিত করার চেষ্টার মধ্যে রয়েছে। যে আপনাদের আন্দোলনটা কি হাইজ্যাক হয়ে গেল? আপনারা কি আর এগোতে পারবেন, না এখানে আন্দোলনের রীতি, এবার বাকিটা আন্দোলনের দায় দায়িত্ব বিরোধী, সরকার বিরোধী যারা রয়েছেন, শাসক বিরোধী, তারাই সেই ব্যাটনটা তুলে নিল? তো এইটার ব্যাপারে আপনার কি ভাবনা মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমার খুবই মনে হচ্ছে যে দলীয় রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা এটা কোথাও হয়তো মনে করেন না যে সাধারণ ঘরের নারীরা বেরিয়ে এসে তাদের মতন করে তাদের অধিকারের দাবি বলতে পারে। কারণ তারা সবসময় চেষ্টা করছেন এটা বলে দেওয়ার বা এটা চাপিয়ে দেওয়ার যে আসলে এই আন্দোলনের দাবি কি। সেটা ক্যাপিটাল পানিশমেন্টের কথা হোক বা সেটা পদত্যাগের কথা হোক, তারা অনেকেই বলে দেওয়ার চেষ্টা করছেন যে আসলে এই আন্দোলনের দাবি হচ্ছে এটি এবং এইটি হলেই জীবনটি বদলে যাবে বা সমাজ বদলে যাবে বা দেশের যে অবস্থা সেটি বদলে যাবে। আন্দোলনে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বেশিরভাগই এটা বলেছেন যে তারা মনে করছেন কাঠামোগত বদল ছাড়া এই আন্দোলনের আমরা হতে দেখতে পারবো না, আন্দোলনকে সফল হতে দেখতে পারবো না। এবং উল্টো দিকে এটা মনে হয় যে চিরাচরিত কাঠামোর বাইরে যখন একটি আন্দোলন সংগঠিত হয় এবং সেই কাঠামোকে কোথাও ভেঙে দেওয়ার মতন শক্তি হিসেবে তৈরি হয়, কারণ সেই কাঠামোর মধ্যে বহু জায়গায় পচন ধরেছে যেগুলিকে সারিয়ে ফেলার মতন অবস্থা এই মুহূর্তে নেই। হতে পারে আমাদের নতুন কোনো কাঠামো গড়ে তুলতে হবে যা আরো বেশি লিঙ্গ সাম্যের পক্ষে কথা বলবে। সেই কাঠামোর কথা যখন জনসাধারণ তুলে আনেন তখন সেটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং বারে বারেই এই সংসদীয় দলগুলি সেই শক্তির ব্যবহার করে, আমি আগের প্রশ্নেও যেটি বলছিলাম যে ভোট রাজনীতিতে, সেটি রিডিউস করে দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় যে এই আন্দোলন এই মুহূর্তে সাধারণ ঘরের নারীরা যেভাবে বিষয়টি দেখছেন, মফস্বলের নারীদের সঙ্গে গ্রামের নারীদের সঙ্গে আমার যেরকম ভাবে কথা হয়েছে, তারা একদমই মনে করেন না যে দলীয় রাজনীতির পক্ষে থাকা কোনো মানুষ তাদেরকে তাদের মতন সমাজ উপহার দিতে পারবে। তাই তারা আরো শক্তিশালী ভাবে এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, আন্দোলনের পক্ষে রয়েছেন, আন্দোলনের জন্য তাদের দাবিগুলি নিয়ে আসছেন, তারা অগ্রসর হতে চাইছেন, আন্দোলনের রাস্তাতেই থাকতে চাইছেন। তো সুতরাং হাইজ্যাক করার চেষ্টা হয়তো অনেকে করবেন বা নানান ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করবেন, কিন্তু এই আন্দোলন এই মুহূর্তে এই আন্দোলনকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী যে এই আন্দোলন এত তাড়াতাড়ি রাস্তা থেকে সরে যাওয়ার মতন পরিস্থিতিতে যাবে। হ্যাঁ, আমি জানি না আপনাদের, আমি কিছু কিছু কথা শুনছিলাম যে সমস্ত প্রত্যন্ত এলাকার মহিলারা যারা ট্রেনে করে কাজ করতে আসেন এবং মাঝরাত্রিরে ফেরেন, তিনি সবজি বিক্রেতা হতে পারেন, তিনি নানা রকম শ্রমজীবী, ছোটোখাটো ইয়ে করে তাকে সংসার প্রতিপালন করতে হয়। অনেকে আবার একা, তারা সন্তান নিয়ে তারা নিজেরাই একা থাকেন এবং তাকে সংসার তাদের নিজের রোজগারে চালাতে হয়। তাদের কাছে কি আপনারা পৌঁছে যাওয়ার মতো কোনো মাধ্যম, কিভাবে আপনারা এটা করবেন? রাজনৈতিক দলের একটা সুবিধে আছে, তাদের একটা বিশাল নেটওয়ার্ক আছে, তাদের সংগঠন আছে, কিন্তু আপনাদের তো সেই সংগঠন নেই। আপনারা কি করে সেই প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছতে পারবেন? একটি বিষয় যেটা আমাদের পক্ষে হয়তো সুবিধা হিসেবে তৈরি হয়েছে সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। যেহেতু এই আন্দোলনের কথা বহু মানুষের কাছে সামাজিক মাধ্যম দিয়েই গেছে, অনেকেই তাদের পাড়াতেও এবং তাদের স্থানীয় এলাকাতেও তাদের পরিচিত একজনের সামাজিক মাধ্যম থেকেই খবর পেয়ে জড়ো হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকটি এলাকায়
এরকম কিছু কোঅর্ডিনেটর তৈরি হয়েছেন যারা ওই এলাকাটিকে জুড়ে বা ওই স্থানীয় এলাকার মধ্যে অবস্থিত বলে তারা বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এরকম 80 থেকে 100 জন কোঅর্ডিনেটরের সঙ্গে আমার নিজস্বভাবেই কথা হয়েছে এই মুহূর্তে, এবং আমি চেষ্টা করছি যে আরো যত বেশি কোঅর্ডিনেটরদের সঙ্গে আমি কথা বলতে পারি তত বেশি করে আমার মনে হয় যে সেই সেই স্থানীয় এলাকা থেকে কি কি দাবি উঠে আসতে পারে, বা সেই জায়গাতে একবার যারা একত্রিত হয়েছিলেন তারা যদি আরেকবার একত্রিত হতে পারেন, তাদের দাবি নিয়ে আসতে পারেন, সেই দাবিগুলি শোনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা কিছু বান্ধবীরা মিলে চেষ্টা করছি যে বহু মানুষের সঙ্গে, যত বেশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়, তাদের মনের কথাগুলো শোনা যায়। এবং আমার মনে হয় যে সামাজিক মাধ্যমের যেরকম একটি আহ আহ, মানে বাজে রূপ হিসেবে একভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর তথ্য আসার কারণে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আমরা কোন প্রতিক্রিয়া কত সময় অবধি কিসের জন্য দেব, সেটিও যেরকম একটি রূপ হয়েছিল, সেরকম আজকে দাঁড়িয়ে এই আন্দোলনের পক্ষে সামাজিক মাধ্যম কোথাও একটি রাস্তা হয়ে উঠেছে বহু মানুষের একসঙ্গে এসে কথোপকথন করার, বহু বিষয় নিয়ে কথা বলার। এবং সেই দিকটিকে মাথায় রেখে আমরা কোথাও একে অপরের সঙ্গে যুক্ত হতে পারছি, একে অপরের কথা শুনতে পাচ্ছি, একে অপরের দাবিগুলির সঙ্গে পরিচয় করতে পারছি, এমন কিছু পরিস্থিতির সঙ্গে পরিচয় করতে পারছি যেগুলি হয়তো আমাদের কাছে অজানা ছিল এতদিন। এবং সেটিকে মাথায় রেখেই এই আন্দোলন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেই আমার ধারণা। এই আন্দোলন থেকে একটা জিনিস হতে পারে যে আপনাদের যখন এই আন্দোলনটা খুব যদি সংগঠিত, আমি খুব ভালোভাবে যদি দেখি এটার খুব পজিটিভ দিকে, সমস্ত মহিলারা সারা রাজ্যের বা হয়তো গোটা দেশের মহিলারা যারা ভোটের রাজনীতিতেও একটা বড় শক্তি, প্রায় 50% কাছাকাছি প্রায়, তো তার থেকে তো শাসকরা, যারা শাসক থাকবেন এমনকি বিরোধীরাও, তারা তো খুব নির্বিকার থাকতে পারবেন না, তারা এটার মধ্যে তারা চেষ্টা করবেনই তার মধ্যে ঢোকার এবং সেটাকে তার নিজের করায়ত্ত করার, এটা তো থাকবেই। তো সেই যেরকম এটা হলে আপনারা কি সেটাকে ওয়েলকাম করবেন যে শাসকরা বা বিরোধীরা এটার মধ্যে আসুক, এসে আমাদের শক্তিশালী করুক, না তা আপনারা তাদের বলবেন যে আপনারা দয়া করে পতাকা ছাড়া, যেমন আপনারা বলেছেন, যে কিন্তু আপনারা কোনোভাবে কোনো রাজনীতি এটা আনবেন না বা অন্য কোনো পথ আপনারা ভাববেন? দেখুন, আন্দোলন প্রথম থেকেই অত্যন্ত রাজনৈতিক একটি জায়গা থেকেই তৈরি হয়েছে বলে আমি মনে করছি, এবং ঠিক। যারা এটাতে অংশগ্রহণ করেছেন তারাও সেটা মনে করে। কারণ আসলে আমরা খুব চিরাচরিত ভাবে এটা বুঝতে বাধ্য হয়েছি যে রাজনৈতিক আন্দোলন মানে সংসদীয় রাজনৈতিক দলের দ্বারা সংগঠিত যে আন্দোলনগুলি হবে বা যে কথাগুলি হবে শুধুমাত্র সেটিই রাজনৈতিক। কিন্তু আমি মনে করি যে আহ এবং যারা এসেছেন তাদের সঙ্গে কথোপকথনেও এটা উঠে এসেছে যে তারাও এটা মনে করছেন যে ধরুন পিঞ্জরা তোড়ের মতন যে আন্দোলন আমরা দেখেছি বা কৃষক আন্দোলনের মতো যে আন্দোলন আমরা দেখেছি, সেই আন্দোলনের নিজস্ব একটি রাজনীতি রয়েছে এবং সেটি সাধারণ মানুষের রাজনীতি, সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর একটি রাজনীতি। সেই রাজনৈতিক চিন্তা ভাবনাতেই এই আন্দোলনেও মুখরিত হয়েছে এবং এই আন্দোলনের বক্তব্যও সেইভাবে বেরিয়ে এসেছে, কারণ আমরা নারীদের অধিকারের কথা বলছি এবং বারে বারেই এটা বলার চেষ্টা করছি যে পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমাদের লড়াই কোথাও সংগঠিত হচ্ছে। উল্টো দিকে দাঁড়িয়ে যদি বিরোধী বা সরকারের দলের প্রশ্নটি আপনি যেটি করলেন সেটির উত্তরে আসি, তাহলে এই মুহূর্তে কারোর উপরেই ভরসা করার মতন জায়গায় তো আসলে আমরা নেই। কারণ আমি কোনো দলেরই সরকারে থাকাকালীন যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে তাতে মহিলা হিসেবে সুরক্ষিত ফিল করি। কোথাও আমার মনে হয়নি যে আমি কাথুয়ার কথা ভুলে যেতে পারি বা উন্নাওয়ের কথা ভুলে যেতে পারি বা পার্ক স্ট্রিটের কথা ভুলে যেতে পারি বা কামদুনির কথা ভুলে যেতে পারি। আহ এই এই বিষয়গুলো বারে বারে মাথা থেকে মানে মাথায় এসে তো টোকা দিয়েছে। বারে বারে আমি ভাবতে বাধ্য হয়েছি তাপসী মালিকের কথা, রাধারানী আরির কথা, অনিতা দেওয়ানের কথা, এই কথাগুলি বারে বারে উঠে এসে। তো এমন কোন রাজনৈতিক দল এই মুহূর্তে নেই এই সংসদীয় রাজনীতির পুরো খেলাটির মধ্যে, সেটিকে আসলে খেলা হিসেবেই তারা দেখেন, ভোটের খেলা হিসেবেই দেখেন বলে আমি সেভাবেই বলছি, যারা আসলে নারীদের পক্ষে আন্দোলনে দাঁড়াবেন এবং তারা নিজেদের মতন করে নিজেরা যখন মিডিয়াতে এসে কোনো ধরনের স্ট্যান্ড জানিয়েছেন সেটা থেকেই তারা পরিষ্কার করেছেন যে তারা আসলে কতটা নারী বিরোধী।
যে কোনো ধরনের নির্যাতনের ঘটনাকে তারা অতি সহজে অনেক সময় বলে দিয়েছেন ছোট ঘটনা, অনেক সময় বলে দিয়েছেন যে তার ক্লায়েন্টের সঙ্গে তার কোনো ঝামেলা হয়েছে, সেই জায়গা নিয়ে কোনো অসুবিধা হয়েছে। আহ কিছু জায়গায় বলা হয়েছে যে ব্রাহ্মণ বলে তিনি ধর্ষণ করতে পারেন না, তাদেরকে মালা পরিয়ে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন। তো এই ধরনের বিষয়গুলো যখন উঠে আসছে, তখন তো আমরা ভরসার জায়গাটাই কোথাও হারিয়ে ফেলছি। এবং আজকের যে রাগ এবং ক্ষোভ যেটি সাধারণ মানুষদেরকে একজোট করেছে, সাধারণ ঘরের নারীদেরকে বাইরে নিয়ে এসেছে, তারা যখন নিজেদের কথা নিজেদের মতন করে বলছেন, তখন সেই একই ফাঁদে তারা আরেকবার পা দিতে চাইবেন না, সেটাই খুব স্বাভাবিক। তারা চাইবেন না যে কোনো দলীয় রাজনীতি এর মধ্যে ঢুকুক। আমাদের সময় প্রায় শেষ। আমি একদম খুব ছোট্ট করে আপনার কাছে একটি শেষ প্রশ্ন রাখবো। আন্দোলনটা নারীরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে এটা আন্দোলন আরও বেশি সফল হোক, নারীরা তার অধিকার বুঝে নিক, তারা রাত দখল করুক, তারা দিনও দখল করুক, কারণ কামদুনির মেয়েটা দিনেই মারা গিয়েছিল। তো তারা সমস্ত জায়গায় তারা নিরাপদ হোক, এটা আমরা সবাই চাই, এবং সংবিধানে নারীর সেই অধিকার সমান অধিকারে তাকে দেওয়া হয়েছে। তো সেইটার থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে নারীরা এই আন্দোলনের পুরোধা হিসেবে আছে, কিন্তু আমাদের মতো পুরুষরা যারা আমরা এই আন্দোলনের আপনাদের পেছন থেকে আমরা সবসময় মনে করি নারীদের এই অধিকারগুলো পাওয়া উচিত, সংবিধান যে অধিকার তাদের দিয়েছে, তাদের নিরাপত্তা, আপনারা সেই পুরুষদের কাছ থেকে কি আশা করেন? অনেক পুরুষ আছেন এরা আমার মতো, আমার বন্ধু বান্ধব বা আমার চ্যানেলের দর্শক, তারা জানতে চান যে আপনারা তাদের কাছ থেকে কি চাইছেন, কি রকম সাহায্য চাইছেন, তাদেরকে দূরে রাখতে চাইছেন না কাছে টানতে চাইছেন? আমরা অবশ্যই এটা মনে করি যে নারী আন্দোলনের অধিকার, যেহেতু নারী আন্দোলন প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে, সেই জায়গায় নারীদের নেতৃত্বে থাকা অত্যন্ত দরকারি। কারণ তারাই লিভড এক্সপিরিয়েন্স বলতে আমরা যেটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, একেবারেই তো সেই জায়গা থেকে নেতৃত্বদায়ী অংশে নিশ্চয়ই নারীরা থাকবেন, কিন্তু পুরুষদের সঙ্গে কথোপকথন ছাড়া আমার মনে হয় না যে সমাজ বদলের যে প্রক্রিয়ার কথা আমরা তুলে আনছি সেটি আসলে করা সম্ভব। কারণ আজকে যদি আমার পাশে মানে আমাদের আন্দোলনেও এসে অনেক বাবারা দাঁড়িয়েছেন, অনেক ভাইয়েরা দাঁড়িয়েছেন, অনেক বন্ধুরা দাঁড়িয়েছেন, আহ তারা এই দাবির সপক্ষে দাঁড়িয়েছেন। তারা তাদের বন্ধুদের সপক্ষে, তাদের বোনের সপক্ষে, তাদের মায়ের সপক্ষে, তাদের বান্ধবীদের সপক্ষে, এই প্রত্যেকটি জিনিস মাথায় রেখেই তারা পাশে দাঁড়িয়েছেন। এবং এই পুরুষরা যারা বাইরে আসছেন এবং এই আন্দোলনের সলিডারিটিতে দাঁড়াচ্ছেন, তাদের থেকে আশা বলতে আমার মনে হয় প্রথম নিশ্চয়ই এটি যে আমরা যে ধরনের দাবি করছি, এই আন্দোলন থেকে যে ধরনের দাবি উঠে আসছে, সেই দাবিগুলির পক্ষে তারা দাঁড়াবেন। এই আন্দোলনে, এই লড়াইয়ে তারা আমাদের পাশে থাকবেন এবং এই দাবিগুলির জন্য যা করার দরকার পড়বে, যেভাবে আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলার দরকার পড়বে, সেটির জন্য তারা হাত লাগাবেন, এমন সাথেই থাকবেন। এবং এবং সেটি ছাড়াও কথোপকথনে যাবেন। তারা তাদের জীবনে যেই মহিলা থাকুক না কেন, তাদের সঙ্গে কথোপকথনে গিয়ে এটা বোঝার চেষ্টা করবেন যে আসলে এই মহিলার জীবনে কি কি ধরনের অসুবিধা তাকে ফেস করতে হচ্ছে, কি কি ধরনের জায়গায় তার মনে হচ্ছে যে তিনি অপ্রস্তুত হয়ে পড়ছেন, বা তাকে এমন মনে করানো হচ্ছে যে আপনি এখানে ওয়েলকাম নন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা অনেক বেশি জরুরি, এবং পড়াশোনা করাও অনেক বেশি জরুরি। আসলে আমাদের মধ্যে, আমাদের মননে, সবার মননেই কোথাও না কোথাও পিতৃতান্ত্রিক মানসিকতার লক্ষণ থাকে, সেগুলিকে আইডেন্টিফাই করা জরুরি, এবং পরবর্তীকালে নিজে যাতে আরো ভালো মানুষ হয়ে উঠতে পারি সেই দিকে যাত্রা করা অনেক বেশি জরুরি। তো সেইটিও আমরা কোথাও মনে করি যে নারী আন্দোলনের এই পুরো প্রেক্ষিতকে মাথায় রেখে পুরুষদেরও কোথাও এগিয়ে এসে এই বিষয়কে নিজেদের মধ্যে চালনা করা উচিত। তাদের নিজেদের মধ্যে যে ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা উচিত, বোঝা উচিত, এবং পরবর্তীকালে নিজের মননকেও বদলানোর দিকে যাওয়া উচিত। চমৎকার রিমঝিম, খুব সুন্দর আপনি বললেন। আমি যারা এই অনুষ্ঠানটা পুরো দেখলেন তাদের সবাইকে আমার একটাই অনুরোধ যে মেয়েদের সমস্যার কথা
যেভাবে রিমঝিম বললেন, বা যেভাবে আপনি আপনার বাড়ির মহিলাটির, আপনার সেটা মা হতে পারেন, আপনার মেয়ে হতে পারেন, আপনার বান্ধবী হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, তার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। এবং নারীদের যাতে আমরা সমান মর্যাদা, তারা তাদের অধিকারটুকু দিতে পারি। আমরা তাদের কোনো দয়া দাক্ষিণ্য তারা চান না, তারা চান তাদের অধিকারটুকু যাতে তাদের দেওয়া হয়। তাদের রক্ষক হতে হবে না আমাদের পুরুষদের, তাদের রক্ষাকর্তা হওয়ার কোনো দরকার নেই। তারা নিজেই নিজেদের যাতে রক্ষা করতে পারেন, এবং সেই রক্ষা করার মতো যে একটা সুস্থ পরিবেশ, একটা সেফটির যে বাতাবরণ, তার কোনো কর্মস্থলে কেউ তার উপর তার দলবদ্ধ হয়ে বা একা তার উপর কেউ অত্যাচার করে তাকে খুন করবে না, এটুকু যেন আমরা নিশ্চিত করে দিতে পারি। আমাদের যারা সরকারের আছেন, যারা সরকারের বাইরে আছেন, বিরোধীরা আছেন, তারা সবাই যেন এইটুকু ব্যবস্থা করেন। তারপরে নারীরা তাদের অধিকার, তাদের হক তারা ক্রমশ কিন্তু বুঝে নিতে পারবেন বলেই আমার ধারণা। রিমঝিম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদের দিলেন। আমি সমস্ত দর্শকদের অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখলেন তারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। রিমঝিমের কাছেও যদি কোনো প্রশ্ন থাকে, এবং আপনাদের বাড়ির মহিলাদেরও এটা দেখাবেন, আরও বেশি শেয়ার করবেন, বিশেষ করে মহিলারা, তারা অন্য মহিলাদের কাছে পৌঁছে দেবেন। এবং রিমঝিমদের সঙ্গে যোগাযোগের জন্য যদি কেউ করতে চান, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই রিমঝিম আপনি নিশ্চয়ই কমেন্ট বক্স দেখবেন এই অনুষ্ঠানের, এবং আপনারা যে যোগাযোগ করতে চাইবেন তাকে নিশ্চয়ই আপনারা যোগাযোগ রিমঝিম নিশ্চয়ই করে নেবেন আপনাদের সঙ্গে। আপনারা আরও সংগঠিত হন, যাতে আমরা আর এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি আর কখনো আমাদের দেখতে না হয়।